এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বড় হচ্ছিস, সবকিছু বুঝতে শিখেছিস, ভদ্রভাবে চলাফেরা করবি। সারা সুন্দরভাবে অরিত্রিকার মুখশ্রীর কালি মুছে দিল। হালকা হালকা কালি এখনো লেপে আছে মুখে, পানি দিয়ে মুখ না ধুলে উঠবে না। সারহান বলল, এই কালি কোথায় পেয়েছিস? অরিত্রিকা মিনমিনিয়ে উত্তর দিল, সাদাত কয়লা কিনে এনেছিল। সারহান তা শুনে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এদের দ্বারা সব সম্ভব। এসব উদ্ভট কাণ্ডের জন্য কেউ কয়লা কিনতে যায়? সারহান আর কথা না বাড়িয়ে বলল, চল। কোথায়? সারহান রুড়ো গলায় বলল, এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে? তাহলে থাক, আমি আমার রুমে চললাম। অরিত্রিকা করুণ স্বরে বলল, আমি একা যেতে পারবো না। তাহলে চল। অরিত্রিকার চোখে ঘুম নেই, সে শুধু এপাশ ওপাশ করছে। ঘুম আজ হয়তো চোখের পাতায় ধরা দেবে না। তবুও চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল। পাশে 2 কুম্ভকর্ণ ঘুমাচ্ছে আরামসে। এদিকে অরিত্রিকা বিরক্ত হয়ে গেছে, কখন ঘুম আসবে চোখে। চোখ বন্ধ অবস্থায় মনে পড়ল তখনকার কথা। সারহান তাকে হাত ধরে সাবধানে রুমের সামনে রেখে গিয়েছিল। রুমে আসতে দেখল ইশরা রিফা আগেই ঘুমিয়ে গিয়েছে। অরিত্রিকার তৎক্ষণাৎ সারহানের বলা কথা মনে পড়ে গেল। সে দুর্বল চিত্তে হেঁটে গেল আয়নার সামনে। যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সেই অবস্থায় নিচে গিয়েছিল ভাবতে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে হলো। এই কারণেই সারহান তাকে ওসব বলেছিল। টি শার্ট আর লুঙ্গিতে অদ্ভুত লাগলেও সে যে ওড়না নিতে ভুলে গিয়েছিল নিচে যাওয়ার সময়। এতটা গর্ধব কেন সে? অরিত্রিকা নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো আয়নার সামনে। দেখতে মোটেও খারাপ লাগছে না। টি শার্ট যথেষ্ট ঢিলেঢালা, আর সেও মোটা নয়। তবুও এভাবে কালো সামনে যাওয়াটা খারাপ দেখায়। সে ভাবছে সারহানের সামনে তার মান সম্মান শেষ। লজ্জায় তো সামনে যেতে পারবে না। তাকে নিশ্চয়ই সারহান ভাই বেয়াদ্দপ উপাধি দিয়েছে আজকে। এতেই হতাশায় ডুবে গেল সে। আর ভাবতে পারল না এতটা কেয়ারলেস কেন সে। সবসময় ভুলভাল কাজ তার দ্বারাই কেন হয়? অরিত্রিকা আর না ভেবে চোখ মেলে ফোনটা হাতে নিল। কিছু একটা ভেবে সারহানের ফেসবুক আইডিতে ঢুকলো। সারহান ফেসবুকে বেশি অ্যাক্টিভ নয়, তবে তার নামে একটা পেজ আছে। সেটার মনিটরিং করে আবির নামে ছেলেটি। বিভিন্ন রাজনৈতিক পোস্ট, ছবি, ভিডিও শেয়ার করে পেজে। তা নিয়ে অরিত্রিকার কোনো মাথা ব্যথা নেই। রাজনীতি করতে হলে কত কি করতে হয়। অরিত্রিকা ফোন কল করতে করতে একটা ছবিতে তার দৃষ্টি আটকে গেল। ছবিটির মালিককে সুদর্শন লাগছে। সুঠাম দেহি শরীরে কালো শার্ট যেন সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শ্যাম পুরুষকেও যেন কালো শার্টে অতিরিক্ত মাত্রায় সুদর্শন লাগে। তা হয়তো সারহানকে না দেখলে বিশ্বাস করতো না। ছবিটি পোস্ট করা হয়েছে 3 ঘন্টা আগে, তাই এত লাইক কমেন্ট। সে আগ্রহী হয়ে কমেন্ট বক্স দেখতে লাগলো, কে কি কমেন্ট করেছে। কমেন্টগুলোর অর্ধেকের বেশি মেয়ে মানুষের পুতু পুতু মার্কা কমেন্ট। সারহানের ফ্রেন্ড লিস্টে মেয়ে খুব কম সংখ্যক রয়েছে। তারা সারহানের ফ্রেড সাইকেলের সাথে যুক্ত। সারহানের প্রোফাইল লক্ষ্য না থাকায় সব মেয়ে মানুষ সামলে পড়েছে কমেন্টে। এসব দেখে অরিত্রিকা বিরক্ত হলো। অন্তঃকরণে কোথাও রাগ লাগলো। মেয়ে মানুষ ভদ্র নম্র হবে, কিন্তু এখানে পুরোই উল্টো। এসব আর দেখার ইচ্ছে হলো না অরিত্রিকার। সে ফোন রেখে দিল। ঘড়ির টিকটিক আওয়াজ হচ্ছে। সেই শব্দ নিস্তব্ধতায় যেন অধিক জোরে শোনা যাচ্ছে। সে অন্ধকারাচ্ছন্ন রুমের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে নিদ্রারত। সারহান সোফায় বসে আরশাদ সাহেবের সাথে ব্যবসা নিয়ে আলোচনা করছে। সারহান তার বাবার কথা শুনে বোঝার চেষ্টা করছে। সাদাত ঘুমো ঘুমো চোখে পাশে বসলো। তার এখনও ঘুম পরিপূর্ণ হয়নি। কাল প্রায় 1টার সময় ঘুমিয়েছে, আর এখন সকাল 9টা বাজে। তবুও ঘুমের রেশ যেন কাটছেই না। তানিয়া বেগম ছোট ছেলেকে ডেকে তুলেছেন। আরশাদ সাহেব কথা থামিয়ে সাদাতকে বললেন, বাবা, তোমার তো এখনো ঘুম কাটেনি, যাও আবার ঘুমিয়ে পড়ো। সাদাত বুঝলো তার বাবা ঘুমের জন্য ব্যগ্র করছেন তাকে। সে কথা গায়ে মাখল না, উল্টো হেসে বলল, আজ ঘুমাতে ভালো লাগছিল না, তাই আগে উঠে পড়েছি। কাল থেকে ভাবছি 12টা পর্যন্ত ঘুমাবো। আরশাদ সাহেব বুঝলেন ছেলেটা বড্ড বদমাশি হয়েছে। তিনি আর এসব নিয়ে কিছু বললেন না। সারহান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে কি করেছিস বাবাকে বলবো? সাদাত ভাইয়ের কথা শুনে ঢোক গিলে আমতা আমতা করে বলল, আরে রাতে তো আমি ঘুমিয়েছিলাম, তুমি কিসের কথা বলছো? সারহান ভ্রুকুচকে বলল, বুঝতে পারছিস না? না তো। সাথী বেগম রান্নাঘরের সামনে সকালে আইসক্রিম পড়ে থাকতে দেখেছেন।
পুরো মেচে আইসক্রিমে গলা পানিতে ছেয়েছিল। তিনি ড্রয়িং রুমে এসে সাদাতকে জিজ্ঞেস করলেন, সাদাত, তুই কোনো বিড়ালকে দেখেছিস আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে? সাদাত বলল, না তো, কেন, কিছু হয়েছে? সাথী বেগম মুখ গম্ভীর করে বললেন, আর বলিস না, রাতে মনে হয় কোনো বিড়াল এসেছিল বুঝলি। এক বাটি আইসক্রিম ফেলে দিয়েছে মেঝেতে, কিন্তু বিড়ালটাকে তো খুঁজে পেলাম না। বিড়াল আসলে কোথা থেকে? কোনোদিনও তো বাড়ির আশেপাশেও দেখলাম না। সারান এতক্ষণ বুঝলো বিড়াল খোঁজার কারণটা। এভাবে সে মৃদু হাসলো। অয়ত্রিকা সাথী বেগমের চিন্তিত মুখ দেখে এগিয়ে এসে বলল, মা, কিছু হয়েছে? সাদাত তখনই বলে উঠল, চাচি বিড়াল খুঁজছে। অয়ত্রিকা না বুঝে বলল, বিড়াল কি হয়েছে? সাথী বেগম বলল, আইসক্রিম ফেলে দিয়েছে। অয়ত্রিকা বুঝলো আসল গন্ডগোল কোথায়। সে কি করে বলবে বিড়াল খুঁজে লাভ নেই, ওটা আমি করেছি। সারহান অয়ত্রিকার দিকে তাকিয়ে হাসির রেখা টেনে সাথী বেগমকে বলল, চাচি, আমি রাতে বিড়াল দেখেছি। বিড়ালটি খাবার চুরি করতে এসেছিল। আইসক্রিম খাবে এমন সময় আমি দেখে ফেলি। আমায় দেখে বিড়ালটি ভয় পেল। যাই, তারপর আর কি বিড়াল আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল। তুমি বিশ্বাস করবে না, বিড়ালটা কিন্তু অনেক বড় ছিল। সারহানের কথা শুনে অয়ত্রিকা আশ্চর্য হলো। এক নিমেষে কি করে মিথ্যা বলে দিল, আর শেষে কিনা তাকে বিড়াল বানিয়ে দিল। অসহ্য। সাথী বেগম একটু রাগ দেখিয়ে বললেন, কি সাহস এই বজ্জাত বিড়ালের, সুযোগ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মায়ের মুখে নিজের নামে এসব শুনে সে কটমট দৃষ্টিতে সারহানের দিকে তাকালো। মা, তুমি কি অবুঝ হয়ে গেছো? বিড়ালের কি হাত আছে? বিড়াল কিভাবে ফ্রিজ থেকে আইসক্রিম বের করবে? অয়ত্রিকা বিরক্তি প্রকাশ করে বলল। সাথী বেগমের এবার হুঁশ ফিরল মেয়ের কথাই। এটা তো ভেবে দেখেননি তিনি। এতক্ষণ অযথা বিড়াল খুঁজছিলেন। সাথী বেগম বোকামি বুঝতে পেরে বললেন, আসলে তো এটা ভেবে দেখিনি। অয়ত্রিকা একবার সারহানের দিকে তাকিয়ে সাথী বেগমকে বললেন, তোমায় যে যা বলবে তাই বিশ্বাস করবে? আরশাদ সাহেব বললেন, যা হয়েছে তা নিয়ে ভেবে কাজ নেই। আমাদের মধ্যে হয়তো কারো থেকে ঘটনাটা ঘটেছে। সাথী বেগম নিজের বোকা মতে নিজে লজ্জা পেয়েছেন, তাই তাড়া দিয়ে বললেন, এসব ভেবে আর কাজ নেই, আমার অনেক কাজ বাকি আছে, আমি গেলাম। সাথী বেগম চলে যেতেই অয়ত্রিকা সারহানের দিকে গিলে খাওয়া দৃষ্টিতে তাকালো। সবসময় সুযোগ বুঝে তাকে অপমান করে। সারহান তার বাবার সাথে কথা বলার ব্যস্ত থাকায় খেয়াল করেনি। সাদাত সারহানের দিকে অয়ত্রিকাকে তাকিয়ে থাকতে দেখে বলল, এমন পিশাচিনীর মতো তাকিয়ে আছিস কেন ভাইয়ের দিকে? সাদাতের কথা শুনে সারহান কথা থামিয়ে দিয়ে অয়ত্রিকার দিকে নিবিড় দৃষ্টি ফেলল। আরশাদ সাহেবও তখনই অয়ত্রিকার দিকে তাকালেন। অয়ত্রিকা দৃষ্টি নিচু করল, মুখশ্রী থমথমে। এই সাদাতটা বড্ড অসভ্য। এভাবে সকলের সম্মুখে বলার কোনো মানে হয়? আরশাদ সাহেব চোখে থাকা চশমা ঠেলে বলল, কিছু বলবে আম্মা? অয়ত্রিকা এমন আদুরে ডাক শুনে থমথমে ভাব কাটিয়ে হেসে ফেলল। আরশাদ সাহেব অয়ত্রিকাকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসেন। সাদাত সারহানের জন্য কোনো কিছু কিনলে অয়ত্রিকার জন্য বরাদ্দ থাকে। ছোট থেকেই বড় বাবা আর বড় মার আদর পেয়ে বড় হয়েছে। অয়ত্রিকা আরশাদ সাহেবকে হেসে বললেন, তেমন কিছু না বড় বাবা। আরশাদ সাহেব বললেন, ও আচ্ছা, তোমার গ্যাংয়ের আরো দুজন সদস্য কই? সকাল থেকে তো তাদের কোনো দেখা পেলাম না। অয়ত্রিকা বলল, ওরা তো ছাদে, আমিও ছাদে ছিলাম, সাদাতকে ডাকতে এসেছিলাম। আরশাদ সাহেব বললেন, ওদের ডেকে নিয়ে আসো, সকালে খাবার খাবো সকলে একসাথে বসে। ঠিক আছে। অয়ত্রিকা আরশাদ সাহেবের সাথে কথা বলে ছাদে ইফা আর ইশরাকে ডাকতে গেল। আরশাদ সাহেব সারহানের উদ্দেশ্যে বললেন, রাজনীতির পাশাপাশি আমাদের অফিসে কাজকর্মে একটু মনোযোগী হও। সারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল, ইলেকশন হয়ে যাক, তারপর থেকে অফিসেও সময় দেব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি বাগান থেকে একটু হেঁটে আসি। ওকে। আরশাদ সাহেব বাগানে হাঁটতে চলে গেলেন। প্রতিদিন ভোরে হাঁটাহাঁটি করলেও আজ ভোরে হাঁটাহাঁটি করা হয়নি। সারহান নিজের ফোন বের করে আবিরকে টেক্সট পাঠালো। এমপি মহোদয়ের সাথে মিটিং আছে 11টায়। আবিরের রিপ্লাই আসলো তখনই। যাবে। সারহান ফেসবুক ওপেন করলো। ফোন স্ক্রল করতে করতে একটা পোস্ট তার চোখে পড়ল, যেখানে নয়ন তালুকদার ভদ্রবেশী নেতার ন্যায় মানুষকে খাবার, কর্মসংস্থান, বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দিচ্ছেন। আম জনতার ভিড় জমিয়েছে ভাষণ শোনার জন্য। তাহলে নয়ন তালুকদার সাধারণ মানুষদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে? ভাবতেই সারহানের ওষ্ঠ জুড়ে তার ছেলের হাসি ফুটে উঠল। মানুষ কতটা নিকৃষ্ট হলে সাধারণ মানুষ কীভাবে মিথ্যা প্ররোচনায় ফেলে।
গরিব দুঃখীদের ভরসা দিয়ে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে। মানবতার ফেরিওয়ালা সেজেছে অল্প দিনের জন্য। নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে সাধারণ মানুষকে ভুলে যাবে। নয়ন তালুকদার একজন মুখোশধারী মানুষ। শুধু কাছের কিছু সংখ্যক মানুষ জানে নয়ন তালুকদারের আসল চেহারা। সারহানের ফোন থেকে ভেসে আসা নয়ন তালুকদারের ভাষণ শুনে সারহানকে বলল, ভাই, এটা তোমাদের দলের বিরুদ্ধে লড়বে সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না? সারহান ফোন স্ক্রিনে চোখ রেখেই বলল, এটাই সেই নয়ন তালুকদার, নিশাদের মামা। সাদাত উকি দিয়ে ফোনে নয়ন তালুকদারকে দেখে বলল, এই মোটকু নয়ন তো খুব খারাপ। টাকলুর ভাগ্নের সাহস আছে বলতে হবে, না হলে কেউ শত্রুর বাড়িতে বিয়ে করতে চায়? আমার তো এই নিশাদকে একদম পছন্দ ছিল না, চাচার জন্য কিছু বলতে পারিনি। সারহান ফোন কল করা বন্ধ করে ফোন পকেটে রেখে দিল। তারপর সাদাতকে উল্টে প্রশ্ন করল, ভার্সিটির ক্লাস কেন মিস দিচ্ছিস? কিছুদিন পর ইনকোর্স, তোর পড়াশোনা বাদ দিয়ে দে। এমনিও পড়াশোনার প্রতি মন কোথায়? সব মন তো গার্লফ্রেন্ডের কাছে পড়ে থাকে। গার্লফ্রেন্ডের কথা শুনে সাদাত কেসে উঠল। সারহানের কাছে কোনো কথাই গোপন থাকে না, কিভাবে যেন সে জেনে যায়। সাদাতের মনে হয় তার পেছনে গুপ্তচর লাগিয়ে রাখা হয়েছে। সে সারাদিন যা করে সব সে তার ভাইকে বলে দেয়। সাদাত ধরা পড়া চোরের নাই বলল, এসব কি বলছো তুমি? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। ছোট ভাইয়ের মনোভাব বুঝে সারহান ঠোঁট বাঁকিয়ে হাসল। হেসেই বলল, আমার থেকে লুকিয়ে লাভ নেই ব্রো, এসব ছেড়ে পড়াশোনা কর। এমনিও ওদের সাথে বিয়ে হবে না, এগুলা শুধুই টাইম পাস ছাড়া কিছুই না। আমার মনে হয় তুই অন্যের বউকে পাহারা দিচ্ছিস বিনা স্যালারিতে। কাজটা মন্দ নয়, ক্যারি অন। এটা করতে চাইলে করতে পারিস, পরে কোনো সমস্যা হলে আমাকে বলতে আসবি না। সাদাত সারহানের কথা শুনে আর কিছু বলল না। সারহানের করা অপমান শুনেও শুনল না। তার ভাই থাকতে আর শত্রুর দরকার পড়বে না। তার মানে এবারের গার্লফ্রেন্ডও গেল। এর আগেও 2টা গার্লফ্রেন্ড ভেঙেছে, নিশ্চয়ই তার ভাইয়ের কারসাজি। এবারেটাও গেল। ভাবতেই মন খারাপ হলো সাদাতের। মিতা বেগম সারহান আর সাদাতকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে আসলেন তাদের দিকে। সারহানের সাথে এসে পর্যন্ত তেমন কথা হয়নি। আফ্রিদিও তার মায়ের আগে এসে সোফায় বসে পড়ল। মিতা বেগমও ছেলের পাশে বসে পড়লেন। সারহান মিতা বেগমকে দেখে ভদ্রতাসূচকভাবে বললেন, আসসালামু আলাইকুম আন্টি। মিতা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে তো দেখাই হয় না। রাজনীতি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছো বোঝা যাচ্ছে। সামনে ইলেকশন, এসব নিয়ে একটু বিজি আছি। আঙ্কেল আসলেন না কেন? আর বলো না, তোমার আঙ্কেল ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত, তাই আমাদের সাথে আসতে পারেনি। সারহান আর কি কথা বলবে বুঝে উঠতে পারল না। সে ছোট্ট করে বলল, ও। সাদাত আর আফ্রিদি দুজন নির্বাক দর্শক হয়ে সারহান আর মিতা বেগমের কথা শুনছে। মিতা বেগমের সারহানের সাথে কথা বলে মনে হলো ছেলেটা গম্ভীর হলেও ভদ্র, আচার আচরণ সুন্দর, সাবলীল আছে। ইফা নিচে এসে তার মাকে সারহানের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। অরিত্রিকা তিশার সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ঈশা অরিত্রিকার পিছু পিছু আসছে। মিতা বেগম সারহানকে বললেন, রাজনীতির পেছনে একটু কম ছুটে বিয়ে শাদী করে নাও, সংসারটাও তো করতে হবে, বয়স তো কম হলো না। অরিত্রিকা তার মামির কথা শুনে ফোনে কথা বলা বন্ধ করে দিল। সে কল কেটে খানিকটা এগিয়ে আসলো। ঈশা অরিত্রিকার পিছে গিয়ে দাঁড়ালো। ইফা তো উৎফুল্ল হয়ে বসে আছে সারহানের উত্তর শোনার জন্য। সারহান সোফায় শরীর এলিয়ে পায়ের ওপর পা তুলে বসল। তার মুখশ্রী গম্ভীর। সারহান গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, রাজনীতিতে নিজের স্থান গড়ছি। বিয়ে নিয়ে এখনো ভাবিনি, তবে ইলেকশনের পরে বিয়ে নিয়ে ভেবে দেখব। মিতা বেগম সারহানের উত্তর শুনে বললেন, কোনো মেয়ে পছন্দ করেছো? না মানে এখনকার ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দে বিয়ে করে। সারহানের এসব ব্যক্তিগত কথা বলার ইচ্ছে নেই। এসব নিয়ে সে কাউকে কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও ভদ্রতার খাতিরে বসে আছে। সামনে থেকে চলে যাওয়াটা বেমানান দেখায়। উত্তরটা ইচ্ছে না থাকা সত্ত্বেও দিতে হবে। সে কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, তেমন কেউ নেই। মিতা বেগম খুশি হয়ে বললেন, বাহ, খুব ভালো তো। এখনকার দিনে এমন ছেলে পাওয়া দুষ্কর। ইফা তো সারহানের বলা না সূচক উত্তর শুনে ভীষণ খুশি হয়েছে। তবে একটু সন্দেহ হচ্ছে আসলে কি কেউ নেই। অরিত্রিকা প্রতিক্রিয়াহীনভাবে দাঁড়িয়ে আছে।
সে জানতো সারহান এমন উত্তরই দেবে। আফ্রিদি মায়ের কথা শুনে হাই হুতাশ করে বলল, মা, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? আমারও তো বিয়ের বয়স হয়েছে, আর কতকাল সিঙ্গেল হয়ে ঘুরবো বলো? বিয়েটা দিয়ে দাও, তোমার ছেলের বউ আনি। মিতা বেগম মেয়েকে রাগ দেখিয়ে ছেলের কাঁধে চাপড় দিয়ে বললেন, কোনো ছেলেকে দেখেছিস বিয়ের জন্য লাফায়? কানাডায় গিয়ে নির্লজ্জ হয়েছিস দেখছি। ছোট বড় না মেনে বিয়ের কথা বলে দিলি। আমি তো সত্যি বললাম, বিয়েটা দিয়ে দাও। অসভ্য ছেলে একটা। অরিত্রিকা, সাদাত, ইফা, ইশরা আফ্রিদির কথা শুনে হেসে উঠল। সারহানের মুখে কোনো হাসি নেই। সে মিতা বেগমকে বলল, আন্টি আমার জরুরি কাজ আছে, উঠতে হবে। মিতা বেগম সারহানকে বলল। ঠিক আছে বাবা, যাও। সারহান নিজের হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। বেশি সময় নেই, এখনই যেতে হবে। সে সোফা থেকে উঠে সদর দরজা দিয়ে গ্যারেজের দিকে গেল। চৌধুরী বাড়িতে ছোটোখাটো যেন ঈদ লেগেছে। অরিন মামি এসেছে জেনে চলে এসেছে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে। অরিনের হাজবেন্ড অফিসে যাওয়ার আগে চৌধুরী বাড়িতে রেখে গেছে। পরন্ত বিকেলে সবাই ছাদে আড্ডার আসর বসিয়েছে। এখানে সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত আরশাদ সাহেব, আজমল সাহেব, আফ্রিদি আর সারহান। বিবাহিত নারীরা সংসারের বিভিন্ন কথা নিয়ে মজে আছে। তাদের থেকে কিছুটা দূরত্ব রেখে অরিত্রিকা, সাদাত, ইশরা আর ইফা বসে আছে। তাদের গল্পের টপিক আলাদা। অরিত্রিকা কাল রাতের আইসক্রিমের কাহিনী সবাইকে বলেছে, তবে খোলাখুলি সব কিছু বলেনি। সে যে কেন অসুস্থ হয়ে পড়েছিল এটাও চেপে গেছে। সব কথা না বলাই শ্রেয়। ইশরা, সাদাত জানলে উঠতে বসতে রাগাবে। সবাই নিজেদের কথা বলার মধ্যে মশগুল থাকলেও ইফা চুপচাপ বসে কিছু একটা ভাবছে। সাদাত ইশরা আর অরিত্রিকাকে বলল, ভার্সিটির অ্যাডমিশন তো 1 সপ্তাহ পর থেকে শুরু হয়ে যাবে। পড়াশোনা শুরু কর, না হলে দেখা যাবে চাচা তোদের দুটোকে একসাথে বাড়ি ছাড়া করবে। ইশরা চমকে উঠে বলল, কি বলিস? আমি তো তোদের বাড়িতে এসে ঘুরে ফিরে বেড়াচ্ছি, সামনে অ্যাডমিশন ভুলেই গেছি। আমি কাল বাড়ি যাব তাহলে। অরিত্রিকা বৃতৃষ্ণা নিয়ে বলল, আর ভালো লাগে না, আবার অ্যাডমিশন, আবার পড়াশোনা, গাদা গাদা বই পড়তে হবে। সাদাত অরিত্রিকার কথা শুনে বলল, এবার চান্স পেতেই হবে, নাহলে চাচাকে তো চিনিস, যে রাগ। রে, এবার চান্স পেতেই হবে যে কোনো ভার্সিটিতে। তবে এই শহর ছেড়ে যেতে ইচ্ছে হয় না। রাজশাহীতেই চান্স পেলে খুব ভালো হতো। ভালো করে পড়, তাহলে রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়ে যাবে। আমাদের রেকর্ড হয়ে থাকবে চৌধুরী বাড়ির সকল ছেলে মেয়ে রাজশাহী ভার্সিটির স্টুডেন্ট ছিল। আসলেই। তানিয়া বেগম আর মিতা বেগমের দুজনের কথা চলছে। অরিত্রিকা সেদিকে মনোযোগী হবে না স্থির করেও মনোযোগী হলো, কারণ সারহানের বিয়ে নিয়ে আবারও কথা তুলেছে মিতা বেগম। অরিত্রিকা মনে মনে খুব বিরক্ত হলো। সারহান ভাইয়ের বিয়ে নিয়ে এত লাফালাফি কেন করছে সে বুঝে উঠতে পারছে না। তার উপর সকলে সায় জানাচ্ছে। ইশরা বসে থেকে সবকিছুই শুনতে পাচ্ছে। সে অরিত্রিকাকে ধীরে বলল, ভুইন, এটা তোর মামি নাকি কোনো ঘটক? সারহান ভাইয়ের বিয়ের পেছনে লাগছে, এমন ভাব করতেছে মনে হচ্ছে যে মেয়ে পাবে তার সাথেই সারহান ভাইয়ের বিয়ে দিয়ে দিব। আমার ভয় করতেছে রে, কখন যেন আমার আর তোর বিয়েটাও দিয়ে দেয়। সাবধানে থাকিস বই। অরিত্রিকার বিরক্তির মাত্রা বাড়ল। সে ইশরার কথার কোনো উত্তর দিল না। ভাবি, আপনার মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দরী, ভদ্র, নম্র। প্রথম দিনই দেখেই ভালো লেগেছিল। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। তানিয়া বেগমের সংকোচজনিত কণ্ঠস্বর অরিত্রিকা সহ বাকি তিনজনের কানে পৌঁছালো। মুহূর্তেই কান সজাগ হলো তাদের। তানিয়া বেগম কি বলতে চাইছেন তা জানার জন্য তানিয়া বেগমের দিকে তাকালো সকলে। মিতা বেগম তানিয়া বেগমের কথা শুনে বললেন, আরে বলুন, আমরা নিজেরাই তো, কিছু মনে করব না। তানিয়া বেগম সংকোচ ভুলে গেলেন। তিনি বলে উঠলেন, আমি আপনার মেয়েকে ইফাকে সারহানের বউ করে এই বাড়িতে নিয়ে আসতে চাই। তানিয়া বেগমের এই বাক্য যেন বজ্রের ন্যায় মনে হলো অরিত্রিকার। বক্ষস্থল ধক করে উঠল তৎক্ষণাৎ। সে এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। বৃষ্টিস্নাত সন্ধ্যা, মেঘাচ্ছন্ন আকাশ, দমকা হাওয়ায় শহুরে পরিবেশ আজ মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রকৃতি সেজেছে নতুন সাজে। ভ্যাপসা পড়া গরম থেকে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে অনেক আগেই। শহরে মানুষগুলো ব্যস্ততা কমিয়ে বাড়ির দিকে ছুটছে। আকাশে মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ আর বজ্ররশ্মির দেখা মিলছে। চারিদিকে মন মাতানো পরিবেশ থাকলেও একজনের মনে আজ মেঘ জমেছে।
মন খারাপেরা আজ প্রিয় সঙ্গী হয়েছে তার। অয়ত্রিকা উদাস হয়ে ছাদের রেলিং ঘেঁষে অদূরে দৃশ্যমান দমকা হাওয়ায় নাচনরত গাছপালার দিকে অপলক তাকিয়ে আছে। বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে সে, তবুও যেন সেদিকে খেয়াল নেই। প্রতিনিয়ত তার কানে যেন একই কথা বেজে যাচ্ছে, সারহানের বিয়ে ইফা আপুর সাথে। ভাবতেই চক্ষুদায়ী হতে উপচে পড়ছে অশ্রু। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।